আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ তুই দেখিস, এই কথাটি যে বলছে, যে বৃদ্ধ, তার নাম হচ্ছে হালিম উদ্দিন আকন্দ। তার বাড়ি ময়মনসিংহের কাশীগঞ্জে তার বসবাস। তিনি কবিরাজি করেন, তিনি ঝাড়ফুঁক দেন, তাবিজ দেন। তিনি আজ থেকে ৩৬ বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছিলেন। সেই মাজার থেকে ফেরার পরে তার মাথায় জ্বরটা আসে। তিনি খুব ভালোভাবে ছিলেন, কোনো অপরাধ, কাউকে কোনো ডিস্টার্ব করেন না, মানে তিনি ছন্ন ছাড়া না, গৃহহীন না। তিনি তার বাড়িতেই বসবাস করেন, তার পরিবার আছে, তিনি কাউকে কোনো সমস্যা করেন না। কিন্তু তার উপরই অন্যের মতামত চাপিয়ে দেওয়া হলো। এই ভিডিওটা যখন আমার কাছে আসে, আমার ভিডিও আমার মোবাইলে আসে, তখন আমি ওপেন করি নাই, কারণ যে ক্যাপশনগুলো আমি দেখছিলাম, ওই ক্যাপশন দেখে আমি বুঝতে পারছিলাম যে এই ভিডিও খুবই হৃদয় বিদারক ঘটনার ভিডিও। আর এই হৃদয় বিদারক ঘটনা, আমি মানে কষ্টকর ঘটনা, যেটা দেখলে আমার হৃদয়ে মানে খারাপ লাগে, আমার অন্তরে খারাপ লাগে, ওই বিষয়গুলো আমি দেখতে চাই না। আমি চাই আমি আমার মতো থাকি, আমি কেন কষ্ট পাবো। কিন্তু যখন দেখলাম বিবিসিতে এই বিষয়টা নিয়ে, হালিম সাহেবের ঘটনাটি নিয়ে রিপোর্ট করা হয়েছে, তখন আমি রিপোর্টটা আগে পড়লাম বিবিসি, পরে আমি সম্পূর্ণ ঘটনাটি দেখলাম। আর বিবিসি রিপোর্ট মানে তো বুঝতে পারতেছেন যে তারা সমস্ত এ টু জেড, ওই হালিম সাহেব, হালিমের ছেলের বক্তব্য, যারা এই ঘটনা ঘটাইছে তাদের বক্তব্য, এবং ওই হালিম সাহেবের বাড়ির আশেপাশে মানুষের বক্তব্য, যে বাজারে ঘটনা ঘটছে সেই বাজারের মানুষের বক্তব্য, ব্যবসায়ীদের বক্তব্য, সব কিছু তুলে ধরছে বিবিসি। আমি সম্পূর্ণ রিপোর্টটি পড়লাম, পরে আমি যতটুকু দেখলাম বুঝতে পারলাম এই ঘটনাটি হচ্ছে ৩ মাস আগের ঘটনা। আপনার গত কোরবানির ঈদের আগে এই ঘটনাটি ঘটছে, কিন্তু এখন ভাইরাল হয়েছে। এই ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে হ্যাঁ, হালিম উদ্দিন যে বলছে যে আল্লাহ তুই দেখিস, এইটা অবশ্যই আল্লাহ দেখছে। 3 মাস পরে হলেও আল্লাহ দেখছে, কারণ এইটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, সারা পৃথিবীর মানুষ এটা দেখতেছে। বিবিসিতে রিপোর্ট হচ্ছে, মানে সারা পৃথিবী দেখছে। এখন অবশ্যই এটা সুশীল সমাজ থেকে মানে সবাই এটার তদন্ত চাচ্ছে এবং এটার একটা আইনি ব্যবস্থা চাচ্ছে। এজন্য যে দেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, স্বৈরাচারী ব্যবস্থা বলতে আমরা কি বুঝি, স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিবাদী মনোভাব শুধু রাষ্ট্রীয় দিকে তাকালে হবে না। আপনি যদি ব্যক্তির দিকে তাকান, যে আমার মনের মধ্যে যেটা চলতেছে, আমি যেটা মনে করতেছি যে এটা ঠিক না, বা আমার ভালো লাগতেছে, যেটা যে আমার এটা ভালো লাগতেছে না, এইটা ভালো লাগতেছে, তাইলে তুমি এইটা করো না, এটা করো, মানে আমার ইচ্ছা অনিচ্ছার উপর আপনার জীবনযাপন করা, আপনার চলাফেরা, আপনি চুল রাখবেন কি রাখবেন না, আপনি জটা রাখবেন কি রাখবেন না, এইটা আমার ইচ্ছার উপর। আমি আপনাকে বলতেছি, আপনি যদি না শোনেন তাহলে আপনাকে জোর করে আপনার জটা কেটে দেওয়া হবে। এটা কি? এটা স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচারী মনোভাব, মানে অন্যের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া। যাক, এই বিষয়ে আমি পরে আসতেছি। আমি ঘটনাটি আপনাদেরকে বলি। যারা এই ঘটনাটি ঘটাইছে হালিম উদ্দিনের সাথে, তারা গেছে ঢাকা থেকে, ঢাকা মোহাম্মদপুরে তাদের বাড়ি, সেখান থেকে তারা গেছে। তাদের একটা সোসাইটি আছে, ফেসবুক ভিত্তিক সোসাইটি, কোনো রাষ্ট্রীয় স্বীকৃতপ্রাপ্ত বা লাইসেন্সকৃত এরকম কোনো মানে ইয়া না, সংস্থা না। তাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান সার্ভিস বাংলাদেশ। নামটাই তো আমার কাছে সন্দেহজনক মনে হয়। হিউম্যান সার্ভিস মানে কি, মানুষ তারা সার্ভিস দেন নাকি মানুষকে সার্ভিস দেন? আর এই সংস্থাটি হচ্ছে ফেসবুক ভিত্তিক। তাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তাদের ইউটিউবে চ্যানেল আছে। তারা এগুলা করে এবং ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে ছাড়ে। তাদের যে বক্তব্য বিবিসি তুলে ধরছে, তারা বলছে যে তাদেরকে নাকি অনেকে রিকোয়েস্ট করছে, যে বিদেশ থেকে অনেকে ফোন দিছে, রিকোয়েস্ট করছে যে আমার এলাকায় এরকম একজন আছে হালিম উদ্দিন নামে, তারা এরকম জট ৩৬ বছর ধরে এরকম জট পাইতেছে, আমাদের দেখলে খারাপ লাগে, আপনি মানে এ ধরনের নাকি ওই হিউম্যান সার্ভিস সোসাইটির লোকদেরকে রিকোয়েস্ট করছে। রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে তারা ওখানে গেছে। মানে এটা হচ্ছে যারা ঘটনা ঘটাইছে তাদের বক্তব্য আমি বলতেছি, হালিম সাহেবের বক্তব্য আপনাদেরকে আমি পরে বলি। তারা সেখানে গেছে, গিয়া নাকি মানে তারা ওই এলাকার মানুষজনের সহযোগিতায় এই কাজটা করছে। বিবিসি ওই হালিম উদ্দিনের বক্তব্য নিচ্ছে, হালিম উদ্দিনের ছেলের বক্তব্য নিচ্ছে, গ্রামবাসীর বক্তব্য নিচ্ছে, যে বাজারে ঘটনা ঘটছে সেই বাজারের মানুষজনের বাস্তব
মানে তারা যা দেখছে এবং তারা এটার পক্ষে বিপক্ষে তাদের মতামতটাও নিছে। আমি যদি প্রথমে আপনাদেরকে হালিমউদ্দিনের বক্তব্য বলি, হালিমউদ্দিন বলতেছে, হালিমউদ্দিনের ছেলে দুজনের বক্তব্য নিছে বিবিসি। তারা প্রথমে বিকেলবেলা বাড়ির উপর গেছে, বাড়ির উপর গিয়ে হালিমউদ্দিনকে ডাকাডাকি করতেছে, চাচা আমরা একটা রুগী নিয়ে আসছি, রুগীটা মানে দেখেন ঝাড়ফুঁক বা কবিরাজি করে যেহেতু হালিম সাহেব। তখন হালিম বলছে যে না, বিকেলবেলা আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি কোনো রুগী দেখি না, বাবা তোমরা আগামীকাল সকালবেলা আইসো। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা তাহলে সকাল সকাল আপনারা বাজারে চলে আসেন, বাড়ির উপরে আর আসবো না, বাজারে আসেন, আপনি খুবই সিরিয়াস রোগী দরকার, আমরা ঢাকা থেকে আসছি, আপনার খুব সুনাম, আপনার খুব যশ আমরা শুনছি, যার কারণে আসছি। আচ্ছা ঠিক আছে আসো। পরের দিন সকালবেলা হালিমউদ্দিন ভোর 8টার সময়, সকাল 8টার সময় তিনি বাড়ি থেকে বের হন, তিনি বাজারে যান, বাজারে গিয়ে একটা দোকানে বসেন, দোকানে বসার পরে কিছু সংখ্যক লোক নাকি তাকে ফলো করে এবং একজন লোক তাকে ফলো করে এবং ফোন দেয়, ওই যারা ঘটনা ঘটেছে তাদেরকে ফোন দেয় যে আপনারা আসেন, বাজারে আসছে। তারা বাজারে আসে, তারপরের ভিডিও তো আপনারা দেখছেন কিভাবে জোর করা হয়। হালিমউদ্দিন তার শারীরিকভাবে মানসিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছে তাদের হাত থেকে বাঁচার জন্য, তার ওই জটাটা বাঁচানোর জন্য। কিন্তু তিনি যখন সর্বশান্ত হয়েছেন, তিনি যখন পারেন নাই, ব্যর্থ হয়েছেন, তখন কিন্তু আল্লাহর কাছে বিচার দিচ্ছেন যে আল্লাহ তুই দেখিস। মানে এটা কি, আপনি ভাবুন যে আপনাকে বলতেছে যে আপনি এইভাবে চলতে হবে, আপনি বলতেছেন যে না আমি তো এটাতে ঠিক আছি, কিন্তু তারা বলতেছে না ওইটাতে ঠিক থাকলে কি হবে, আমাদের তো দেখা ভালো লাগতেছে না, আমরা তো কষ্ট পাচ্ছি, আমরা বলতে কি আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগবে আপনি যদি জটাটা কাটেন। এখন আমার ভালো লাগবে বিধায় আমি তার উপর ওটা চাপে দিতেছি। আর বিষয় হলো যে তাদের পরনে কি, তাদের পরনে টুপি, দাড়ি আছে, মুখে টুপি আছে, গায়ে আছে পাঞ্জাবি, এটা কোনো ব্যাপার না, কিন্তু এই পোশাক পরিধান করে মিথ্যার আশ্রয় নিচ্ছে তো তারা ওই হালিম সাহেবকে বলছে যে তারা চিকিৎসার জন্য আসছে, তারা রোগী দেখানোর জন্য আসছে। এই মিথ্যার আশ্রয়টা নিয়ে তার জটাটাকে দিল। তিনি এখন বলতেছে যে আমি এখন বাজারে যাইতে পারতেছি না, আর এই জটা কাটার পরে আমার শরীরে ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তার হওয়া লাগতেছে। এখন এই বিষয়ে আমি এই জন্যই কথা বলতে আসছি যে দেখেন, এটার আমি মনে করি সুষ্ঠু তদন্ত দরকার। এটা তো অবশ্যই একজনের মতামত আর একজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এই বাংলাদেশে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের মানুষের বসবাস, পাগলের বসবাস। এই বাংলাদেশে আমাদের যে এই ধর্মপ্রাণ মুসলমানদের দেশ বলা হয়, এই দেশে ধর্ম আনছে কারা? সাধু সন্ন্যাসীরা, পীর আউলিয়া অলি, তারা আনছে। কোনো নবী রাসূল তো আমাদের এখানে আসে নাই, অবতরণ করেন নাই। তার মানে কি, আমাদের এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস, বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস, তাদের সবারই সমান অধিকার এই রাষ্ট্রে। এখন আপনার পছন্দ হবে না মোষ, আপনার পছন্দ হবে না মাথার চুল, মাথার জটা, সেগুলো আপনাদের মতামত তার উপর চাপিয়ে দিবেন জোরপূর্বক। তাকে যদি আপনারা বুঝায়ে আপনাদের মতামতের দিকে আনতে পারতেন তাহলে আলাদা বিষয়, যে হ্যাঁ তিনি বুঝতে পারছেন যে এইভাবে ঠিক না, এইভাবে ঠিক, কিন্তু জোর করতেছেন, করে তার উপর চাপিয়ে দেয়। আর সংস্থাটির নাম কি? হিউম্যান সার্ভিস। আমি তো মনে করি এই সংস্থাটিরই তদন্ত করা উচিত, সুষ্ঠু তদন্ত, যে আসলে তারা কি এর আগে যে পাগল বা মানসিক ভারসাম্যহীন মানুষের তারা যে কাজগুলো করছে, তারা কি আদৌ বাংলাদেশে আছে কিনা, তাদের বর্তমান অবস্থান কি, তারা কি করে, তারা চুল কেটে দেয়, তাদেরকে ভালো পোশাক পরিধান করায়, তারা নামাজ পড়ার দাওয়াত দেয় এবং পরিশেষে এক প্যাকেট খাবার দেয়। তারপরে ওই পাগলের অবস্থান কি, তারা কি তাদেরকে নিয়ে যায় নাকি ওইটুকু শেষ, নাকি ভিউ ব্যবসা করে? যদি ভিউ ব্যবসা করে তাও অন্যায়। কেন অন্যের উপর নিজে মানে এইভাবে অত্যাচার করে আপনি উপার্জন করবেন? আর যদি তিনি ভিউ ব্যবসা না করে থাকেন, তাদের সংস্থা হয়ে থাকে, এই পারমিট কে দিল? রাষ্ট্র কি তাদেরকে এই পারমিট দিচ্ছে? তারা তো চতুর্দিক থেকে ইনকাম করতেছে। তারা বলতেছে যে বিদেশ থেকেও নাকি তাকে ফোন দিচ্ছে তাদেরকে,
তার মানে বিদেশের মানুষের সাথেও তার যোগাযোগ আছে। আমাদেরই তো ভাই বোন প্রবাসী যারা, তারাও হয়তো বা এখানে অর্থায়ন করেন, তারা তো ভালো চোখে দেখেন যে হ্যাঁ খুব ভালো কাজ করতেছে, কিন্তু এটা তো মানবতা বিরোধী কাজ করতেছে। আমি আমি ভিডিওতে কথা বলি, এখন আমাকে যদি বলা হয় যে না তুমি কথা বলো না, তোমার কথা আমার ভালো লাগে না, আমার জোরপূর্বক যদি আমার মুখ বন্ধ করে দেওয়া হয়, এটা কি? এটা মানবতা বিরোধী। সেই ধরনের কাজই তো করতেছে হালিম সাহেব। তার জটাটা বয়স 34 বছর, 34 বছর ধরে তিনি লালন পালন করতেছেন। তিনি বিরক্ত না। জটা তার মাথায় জটা, তিনি পিছনতে জটাটা এনে দাড়ির সাথে বেঁধে রাখছে। তার মানে কি, কত সযত্নে রাখছে তিনি। তিনি যত্ন করতেছেন, তিনি বিরক্ত না, অথচ ওনারা বিরক্ত। ওনারা এসে হালিমউদ্দিনের জটা কেটে দিল, মিথ্যার আশ্রয় নিল। সেটা নিয়ে এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এইটাও তো দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এটাও তো দেশের ভাবমূর্তি নষ্ট হয়। কেন এই কাজ করবেন? হালিম সাহেব কি কারো কাছে গেছে, কোনো অন্যায়ভাবে কিছু করছে? না। আমার কাছে এই বিষয়গুলো খুব খারাপ লাগে। শুধু হালিমউদ্দিন না, আমার সমস্ত বিষয়গুলো ভিডিও আমি দেখি না তো, অহরহ ভিডিও আছে। এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে ব্যাপক ভিউ হয়। আমরা তো বিবেচনা করি না। আপনি ভাবুন না কেন, আপনার সাথে যদি এই ধরনের ঘটনা, আপনি মোষ রাখছেন, এখন এসে বলতেছে তোমার মোষটা আমার ভালো লাগে না, তোমার মোষ কেটে ফেলতে হবে। আপনি বলতেছেন না অসম্ভব, আমার কাছে তো ভালো লাগে। তখন করতেছে কি, 4-5 জন এসে আপনার হাত পা ধরে জোরপূর্বক আপনার মোষটা কেটে দিচ্ছে। আপনার কেমন লাগবে? হালিমউদ্দিনের এই ঘটনাকে অনেকে আবার ধর্মীয়ভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি কয়েকটা টকশো শুনলাম তো, তারা ধর্মীয় বিষয়টা টেনে নিয়ে আসলো, বললো যে হ্যাঁ 3 মাস আগে এই ঘটনাটি ঘটছে, এখন কেন এই ঘটনাটি ভাইরাল হইতেছে? কারণ হচ্ছে যে ওই যে ওখানে যে হুজুররা গেছেন, এরকমভাবে ধর্ম টেনে নিয়ে আসে, ধর্মীয়ভাবে তারা বোঝানোর বা উদাহরণ যুক্তি দেওয়ার চেষ্টা করতেছে। আমি তাদেরকে বলবো যে ঠিক আছে, আপনারা যুক্তি দিতে পারেন, কিন্তু শুধু হালিমউদ্দিনের সাথে কেন, হালিমদের সাথে কেন? যারা প্রতিবাদ করতে পারে না, যাদের শরীরে শক্তি নেই, তাদের সাথে কেন? আপনি এই বাংলাদেশে একটু চোখ কান খোলা রাখেন, একটু খোঁজ খবর নেন, দেখেন যে বাংলাদেশের অনেক পরিবারে আছে, অনেক ভদ্র মানুষ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আছে, যারা একটা ময়লা পর্যন্ত তাদের শরীর লাগে না। দেখবেন যে তারা কুকুরের সাথে ঘুমায়, তারা বাসায় কুকুর পারে, হাজার হাজার টাকা খরচ করে ওই কুকুরের পিছনে। তাদের কাছে একটু যান, গিয়ে বলেন যে এই কুকুরগুলো এটা পালা ঠিক না, ধর্মীয়ভাবে আপনার থাকে না, ওজু থাকে না, আপনার পরিচ্ছন্ন থাকে না, কুকুর বাসা থেকে বের করে দেন। এই বাংলাদেশে কত ধরনের মানুষ আছে, দুর্নীতিগ্রস্ত আছে, চোর আছে, বাটপার আছে, ডাকাত আছে। আপনি তাদের কাছে যান, তাদেরকে গিয়ে একটু বুঝান। হালিমদের সাথে কেন? হালিমরা হচ্ছে অসহায় মানুষ, তাদের শরীরের শক্তি নাই, তারা মানসিক শক্তি নিয়ে চলে। এখন শরীরের শক্তি নাই, পাগল মানুষ, ভবঘুরে মানুষ, তাদেরকে আপনি আপনার মতামত চাপিয়ে দিতেছেন। যান না, আপনার চেয়ে উচ্চ পর্যায়ে কোনো জায়গায় যান, গিয়ে আপনার মতামতটা সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন। সেখানে আপনি স্বৈরাচারী মনোভাব পোষণ করুন, দেখুন তা আপনি সেখানে কোলায় উঠতে পারেন কিনা। পারবেন না তো। আপনারা শুধু পারবেন হালিমদের মতো লোকদের, যারা পাগল, ভবঘুরে, যারা অন্যের ধার ধারে না, যারা দিনে এক ওক্ত খেয়েও হাসি খুশিভাবে জীবনযাপন করতে পারে, তাদেরই ওপরে আপনারা গিয়ে জটা কেটে দিতে পারবেন, চুল কেটে দিতে পারবেন, অন্যায় করতে পারবেন। তারা তো এটাই করবে, তারা পরিশেষে বলবে যে আল্লাহ তুই দেখিস। আল্লাহ তো দেখছে, আল্লাহ দেখে কিন্তু 3 মাস পরে হলেও ভিডিওটা ভাইরাল হয়েছে সারা দেশব্যাপী। এখন বিবিসির মতো তারাও রিপোর্ট করতেছে, সারা বিশ্বব্যাপী ঘটনাটি ছড়ে গেল। আল্লাহ দেখে নাই, দেখছে। আমি পরিশেষে এই কথাই বলবো, যারা এই ঘটনা ঘটাইছে তাদের যে অফিস, তাদের যে সংস্থা, ফেসবুক ভিত্তিক সংস্থা হিউম্যান সার্ভিস বাংলাদেশ, এটার বিরুদ্ধে তদন্ত করা উচিত। হিউম্যান সার্ভিস, তারা কি মানুষ সার্ভিস দেন না মানুষকে সার্ভিস দেন, এটা অবশ্যই জাতির সামনে উন্মোচন করা উচিত। রাষ্ট্রের পক্ষ থেকে এটা সুষ্ঠু তদন্ত করা উচিত। এরকম অন্যায় অত্যাচার এটা ভালো না। এটা অবশ্যই আল্লাহ তাআলাও বেজার হন বলে আমি মনে করি। এই কারণে যে আমি যেটাতে সন্তুষ্ট, আমাকে আমার মতো থাকতে দিন না। আপনাকে এই অধিকার, এই এখতিয়ার কে দিছে যে আপনার মতামত আমার উপর এনে চাপিয়ে দিবেন? এই এখতিয়ার, এরকম আপনার ক্ষমতা তো কেউ দেয় নাই, কিন্তু সেটা দেখাইতেছেন নিজেদের ভিউ ব্যবসার জন্য। আর ভিতরে কিছু থাকতে পারে।